চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা মুকুল সিরাজের কাছে। শুরুতেই বলতে চাই, বাংলাভিশনে ঈদে প্রচারিত হয়েছে আপনার অভিনীত একটি নাটক মানি মার্চেন্ট, সেটি সম্পর্কে একটু শুনবো আপনার কাছে। এই নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন রুলিন রহমান। আমার বেশ যে কজন ডিরেক্টরকে আমি খুব বেশি পছন্দ করি, যাদের সঙ্গে কাজ করতে আমি আশা করি যাদের সঙ্গে আমি কাজ করবো, তার মধ্যে রুলিন ভাই একজন। আচ্ছা আচ্ছা। আর আরেকটা ব্যাপার আমি সবসময় স্বীকার করি যে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে আমি এক ধরনের মানে আমি আশা করি সবসময় এই লোকটার সাথে আমি কাজ করব, কারণ এই লোকটার সাথে কাজ করতে গেলে আমি বুঝি যে আমি আসলে কাজের কিছুই বুঝি না। তো এইখানে মোশাররফ ভাই ছিলেন কো আর্টিস্ট, আর রুলিন ভাই যেহেতু ডিরেক্টর, একটা অদ্ভুত ভালো কাজ হয়েছে আর কি। আমাদের মজার অভিজ্ঞতা বা স্মরণীয় কোনো মুহূর্ত? রোজার সময় ছিল, ওই সময়টায় কাজ করা তো একটু কষ্ট করি। একটা সিন আছে, আমরা সিনটার মধ্যে খাওয়া দাওয়া করবো, এবং সেদিন মোশাররফ ভাইও রোজা, আমিও রোজা। আচ্ছা। দুজনেরই মানে এমন অবস্থা যে এই সিনটায় একটু খেতেই হবে। আর রুলিন ভাই ইফতারের পরেও করা যাচ্ছে না, ডে লাইটই করতে হবে, আউটডোরের কাজ। তো অনেক কষ্ট করে কাজটা করতে হয়েছে, যে মোটামুটি মুখে নিয়ে। আর রুলিন ভাই তো আবার একটু আছে, একটু এইসব দিক থেকে একটু শক্ত, যে যেটা হচ্ছে একদম পারফেক্টলি আপনাকে করতে হবে, এবং যতক্ষণ পারফেক্ট না হবে উনি কখনোই কাউকেই ছাড় দেন না, কাউকেই না। তো আমরা সেটা করার সময় মোটামুটি আমি মোশাররফ ভাই দুইবার জিজ্ঞেস করছি, মোশাররফ ভাই কী হবে? তো মোশাররফ ভাই বলছে যে ভাই যেভাবে বলে ওইভাবে কর, তারপরে ফেলে দিয়ে মুখ থেকে, কিন্তু কর। ওইটা করতে যে আমাদের মানে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগছে ছোট্ট একটা কাজ করতে। কিন্তু মোশাররফ ভাই ওই যে একটু আগেও যেটা বললাম, যেহেতু মোশাররফ ভাই ছিল, জিনিসটা একদম স্মুথলি কাজটা করে ফেলছে। অন্য কেউ হলে হয়তো কাজটা করতে আমার অনেক কষ্ট হইতো। এই ছাড়াও যদি আপনার অন্য কাজের প্রসঙ্গে আসি, নীল সুখ একটা কাজ আপনার এই ঈদ উল ফিতরে প্রচারিত হয়েছে, সেই কাজটি সম্পর্কে একটু যদি কিছু বলেন। একটা কথা বারবার বলি, আমার আসলে যাদের সঙ্গে আমি কাজ করি প্রত্যেকেই আমার পছন্দের ডিরেক্টর। আর ভিকি জাহিদ তো একটু অন্য রকমের কাজ করেন। আর ভিকি জাহিদ এই প্রথম আমাকে একদম মোটামুটি বৃদ্ধের একজন কাজ করিয়েছেন, বৃদ্ধের ক্যারেক্টার দিয়ে। তা আমি যখন প্রথম জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমাকে এত বৃদ্ধ ক্যারেক্টারটা কেন দিচ্ছেন, তখন আমার কেন যেন মনে হয় যে মুকুল ভাই এটা আপনি ভালো করবেন আমার মনে হয়, প্লিজ চলেন করি। আমি করেছি। এবং এই গতকালকের একটা কথা, আমার কাজিন আমাকে ফোন দিয়ে বলেছিল যে আমি যখন নীল সুখ দেখি, প্রথম দৃশ্য দেখে আমার মনে হচ্ছিল যে আপনি খুব খারাপ চরিত্রের মানুষ, আপনি যত আস্তে আস্তে কথা বলেন তো বেসিক্যালি আপনি ভালো চরিত্র না এই জায়গায়। যেটা দিন শেষে মানে ভিকি জাহিদের গল্পের মজা হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত তার গল্পের শেষ দৃশ্য না দেখবেন আপনি গল্প কখনোই বুঝতে পারবেন না। তো ও বলতেছিল যখনই আমি শেষ দৃশ্য দেখছি তখন আমি ঠিক হয়েছি, হ্যাঁ আমার আন্দাজি ঠিক ছিল, আপনি ভালো ক্যারেক্টার করার কথা না এই জায়গায়। আপনি এরকম বৃদ্ধ চরিত্র তো এবারই প্রথম করেছেন? না, আমি করেছি। আমি এর মধ্যে যে গোলাম সৌরভ দুদুলের একটি সিরিয়াল করেছি, মিলন হবে কতদিনে, সেটাতে একদম বৃদ্ধের ক্যারেক্টার করেছি, প্রোটাগনিস্ট ক্যারেক্টার ছিল সেটা। ভিকি জাহিদের সাথে এইবার কি প্রথম কাজ করা হলো? জি না, আমি এর আগে পুনর্জন্ম নামে একটি সিরিজ করেছিলাম, 4টা সিজনে কাজ হয়েছিল, তখন ওইটাই ওনার সাথে আমার প্রথম কাজ হয়। আচ্ছা, পুনর্জন্ম তো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আর এভাবে তো মানে বেশ কিছু ওয়েব ফিল্মের সাথে তো আপনি কাজ করছেন, এছাড়া আর কি কি ওয়েব কন্টেন্টের সাথে কাজ করা হয়েছে? আমরা রিসেন্টলি ঈদের আগে 4 দিন কাজ করে এসেছি একটা ওয়েবের, সেটাও ভিকি জাহিদের, এই মুহূর্তে নামটা বলা নিষেধ আছে। আমাদের আরো 4 দিনের কাজ আছে বাকি, ওই কাজটা করছি আপাতত। সেটা কি ঈদুল আজহার জন্য? হ্যাঁ। আর মূলত আরেকটা কথা হচ্ছে যে আমার ওয়েবের কাজের চাইতে আমার সিরিয়ালের কাজ বেশি হয়। আমি সবসময় একটা কথা বলি যে আমি আসলে টেস্টের প্লেয়ার, আমি আসলে ওয়ানডের প্লেয়ার না। আমি একটু লং রান খেলতে পছন্দ করি, যার জন্য আমাকে নিয়ে সিরিয়ালই বেশি ভাবে ডিরেক্টররা। 1 ঘন্টা এখন করছি, এখন একটু ওদিকে মনোযোগ দিচ্ছি, যার জন্য ওদিকে করা হচ্ছে আর কি। আর এখনকার গল্পগুলোই তো এমন হয়ে গেছে যে 1 ঘন্টার গল্পগুলো প্রোটাগনিস্ট ক্যারেক্টার, সাথে একটা মেয়ে, সাথে আরেকটা ক্যারেক্টার, 3-4 জনের একটা গল্প শেষ হয়ে যায়। আমরা যারা পার্শ্ব ক্যারেক্টারগুলো করি, ওই ক্যারেক্টারগুলো কাজ করার মতো কিছু থাকে না, আর একেবারে কাজ করার মতো কিছু থাকে না, ওই সমস্ত ক্যারেক্টারগুলো আমি করতে চাই না। এই ঈদ উল ফিতরে আরো একটি কাজ এসেছে, ধোঁয়াশা, সেই কাজটি সম্পর্কে আপনার কাছে একটু শুনবো। ডিরেক্টরটা কাজ করেছিলেন, হ্যাঁ, ওনার কাজের ধরন আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট ওনাদের একটা পুরো গ্রুপ আছে, একদম ইয়াং ছেলে পেলে সব, প্রতিটা ছেলে ঠান্ডা মাথার। আমরা কাজ করেছি কুলাউড়ার একটি বাড়িতে, এবং সেই বাড়িটা যে কি সুন্দর, কি অদ্ভুত, আচ্ছা, কি বনেদি একটা পুরনো বাড়ি, ওই বাড়িতে আমরা কাজ করেছিলাম। ওইখানেও আমাকে বৃদ্ধের ক্যারেক্টারই করানো হয়েছে,
হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানেও গল্পের একদম শেষ মুহূর্তে বের হয় যে এই টোটাল যে গল্পটা ছিল সেই গল্পটার টোটাল যে অকারেন্সগুলো হচ্ছে প্রত্যেক কাজের পেছনে আমি ছিলাম, যেটা প্রত্যেক গল্পের প্রথম থেকে বোঝাই যায়নি। আর একেবারে সিনেমাটিক কিছু কাজ হয়েছে এটার মধ্যে। ছেলেরা কিছু অ্যাকশন দৃশ্য করেছে, সিলেটে একটা গ্রুপ আছে, ওরা ওই যে সিনেমার ফাইটিং দৃশ্যগুলো কাজ করে, ওই গ্রুপটা নিয়ে কাজ করা হয়েছে। দেখার মধ্যে একটা সিনেমা ফিল আছে। আপনি সবসময় বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের চরিত্র করে থাকেন এবং সেই চরিত্রগুলোর মধ্য দিয়ে আপনি ইতোমধ্যে একজন ভীষণ গুণী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দর্শক শ্রোতাদের হৃদয়ে, আমাদের কাছে। তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কখনো কখনো কি একটু চ্যালেঞ্জিং মনে হয়, বা একটা নতুন ধরনের একটা চরিত্র যখন পান তখন আসলে কিভাবে প্রস্তুত করেন নিজেকে? আমরা যখন একটা ক্যারেক্টার করি সেই ক্যারেক্টারটা যতক্ষণ করি ততক্ষণ পর্যন্ত ধারণ করে থাকি। যখনই আমি সেট থেকে বেরিয়ে যাই তখন ওই আমার ভেতরের ক্যারেক্টারটা বের করে দিয়ে তারপর আমরা বের হই। কেন বের হই? কারণ পরের দিন আমি যখন আরেকটা ক্যারেক্টার করব, যদি এই আগের ক্যারেক্টারটা ধারণ করা থাকে, পরের ক্যারেক্টারটাকে আমি নিতে পারবো না। এটা হচ্ছে থিয়েটারের প্র্যাকটিস, এটা সবসময়। এটা আমার থিয়েটার থেকে এই শিক্ষাটা চলে এসছে। যার জন্য হয়েছে কি যে আমরা যখনই আজকে যে কাজটা করছি, আজকে এই মুহূর্তে আপনার সঙ্গে আমি যে কথাটা বলছি, এই মুহূর্তে আমি যে ক্যারেক্টারটা নিয়ে কথা বলছি, আপনার সঙ্গে ইন্টারভিউটা শেষ হবে, আমি বেরোবো, আপনার সঙ্গে আমি এই জিনিসটা মাথায় রাখবো না। আচ্ছা, আমি যদি জিনিসটা মাথায় রাখি, আমি আজকে বিকেলে যে শুটিংটা করে যাবো সেটা আমাকে ডিস্টার্ব করবে। তো আমি সবসময় এই জিনিসটা মেনে চলে আর কি। এখন যাদের সাথে কাজ করছেন, অনেক তরুণদের সাথে কাজ করা হচ্ছে, তরুণ নির্মাতা, তরুণ নাটক রচয়িতা, পরিচালক, এবং একটা সময় যখন আপনি শুরু করেছিলেন সেই সময়ের প্রেক্ষাপট, এখনের প্রেক্ষাপট কতটা ইতিবাচক, কতটা নেতিবাচক, আপনি পার্থক্যটা কিভাবে দেখেন? থিয়েটার শুরু করি তখন কিন্তু আমাদের মাথায় ছিল না যে আমরা কখনো মিডিয়াতে কাজ করবো, অন্তত আমার ছিল না, বা আমার সমসাময়িক আমি সবাইকে জিজ্ঞেস করে দেখেছি, কারোই মাথায় ছিল না। আমরা ভালোবেসে থিয়েটার করতাম, সন্ধ্যা হলে অস্থির হয়ে যেতাম, ওইখানে যাব, এক কাপ চা, একটা সিঙ্গারা, বিরাট সারাদিনের বিরাট বড় প্রাপ্তি, দলে বসে খাওয়ার। তো ওই কাজটা করতে করতে আমরা যখন আমাদের সময় ধরেন আমাদের আইডল ছিল, আমাদের দেখার স্বপ্ন ছিল যে ফরিদি ভাই অ্যাক্টিং করছে, এই নাটক না দেখলে তো জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জীবনে কখনো এইটা আমি কখনো ভাবিই নাই যে ফরিদি ভাইয়ের সাথে আমি কখনো স্ক্রিন শেয়ার করব। এইটা তো দুঃস্বপ্ন আমার জন্য, কিন্তু যাই হোক সেটা আমার হয়েছে। এখনকার যারা কাজ করেন অ্যাক্টিংটা, এটা সবাই কিভাবে নেবে আমি জানি না। সবাই না অ্যাক্টিংটা এখান থেকে করে না, কেউ কেউ এখান থেকে করে। এটা জিনিসটা কেমন শোনালো আমি জানি না, কিন্তু আমার মনে হয়েছে যে এইখান থেকে অ্যাক্টিংটা সবাই করে না, বেশিরভাগ মানুষ এইখান থেকে অ্যাক্টিং করে, এসেই অস্থির হয়ে যায়। আমার সঙ্গে অনেকের সঙ্গে এটা নিয়ে একটু দ্বিমত হয়েছে। কেউ কেউ সেটে এসেই বলেন আমাকে একটু তাড়াতাড়ি ছাড়বেন, আমার একটা জরুরি কাজ আছে। এইটা আপনার কাজ, আপনি যে আজকে সেটে আসছেন এটার জন্য আপনাকে টাকা দেওয়া হবে, আজকের ডেটা আপনার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে, আপনি যে রেমুনারেশনটা নেবেন সেটা কম না, কিন্তু অনেক টাকা। আপনি যদি বেতনের হিসাব করেন, আপনি পার ডে এই টাকাটা পান কিনা আপনি হিসাব করে দেখবেন। সেটা বিভিন্ন বয়সী, বিভিন্ন সিনিয়রদের কাছেও শোনা যায়, জুনিয়রদের কাছেও শোনা যায় যে সারাদিন এই যে শুটিং সেটে থাকা, এটাকে কিন্তু অনেকেই একটু কষ্টসাধ্য ব্যাপার হিসেবে দেখে থাকেন। তবে আপনি যেটা বলছিলেন যে থিয়েটার যারা করতেন তাদের নিঃসন্দেহে ধৈর্য শক্তি অনেক বেশি ছিল, যার কারণে ওই যে সারাদিন ধরে অপেক্ষাটা, একটা টান কাজ করা, বা ওই সারাদিন প্রতিদিন এই যে রিহার্সাল করা, কোনো প্রাপ্তি নেই। প্রাপ্তি বলতে ওটা হচ্ছে একটা লাইক একটা আড্ডা, সবাই মিলে একটু কিছু খাওয়া, সেটা তো আসলে তেমন কিছু না, কিন্তু একটা ভালো লাগার টানে। কিন্তু এখন যেটা হয়ে থাকে যে শুটিংয়ে, এটা কি আপনার মনে হয় যে একটু এক ধরনের অস্থিরতা বা ধৈর্যের একটু কমতি রয়েছে এখনকার সময় সবার মধ্যেই? আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এজেন্সি, আমি এজেন্সিতে দীর্ঘদিন চাকরি করে এসেছি। জি, 14 বছর ছিলাম একটি কোম্পানিতে। হ্যাঁ, আমি সকাল 9টা থেকে 6টা পর্যন্ত অফিস করেছি। আমার তখন তো অস্থির লাগলেও কিন্তু আমার অফিসটা করতে কিছু করার নেই, করতে হবে। তো আমি একটু ডিটেল বলি কথাটা। আমি লাস্ট চাকরি ছেড়েছি হচ্ছে 11 সালে আমি চাকরি ছেড়েছি। আমার লাস্ট বেতন ছিল 33,500 টাকা। আমার সব কর্মসংস্থান মিলে আমি বেতন পেতাম 50,000 টাকা। তাইলে মাস হয় 24 দিনে, 50,000 টাকা আপনি যদি 24 দিনে ভাগ দেন, প্রতিদিনে পড়বে আপনার 2,000 টাকা। মানে একদিনের জন্য আপনি 2,000 টাকা পেতেন। এখন যে আমি শুটিং করি, আমি প্রতিদিন যেই টাকাটা পাই তার সাথে মিনিমাম 5 গুণ বেশি টাকা পাই। আমার অস্থিরতা কেন লাগবে? এখানে আমার 5 গুণ টাকা বেশি দেয়, তো ওই সম্মানটুকু আমি এই জায়গাটাকে করবো না? করা তো উচিত।
সময়ের বিষয়টা যে হয়তো আপনার মানে এতটা পর্যন্ত রাখা উচিত বা শিল্পীদের এতটা পর্যন্ত থাকার কথা, কিন্তু দেখা যায় মধ্যরাত পর্যন্ত শুটিং করতে হচ্ছে অনেক সময়। এটা তো কি হয়, বেশিরভাগই হচ্ছে যে এটা যে সব জায়গায় হচ্ছে তা না, কিন্তু কারো কারো যেমন আমাদের যারা অনেক প্রোটাগনিস্ট আছেন আর নিজে আসেন 2টার সময়, আর আমরা যারা সহশিল্পী হই তারা সকালে আসে 8টার সময় কল থাকে, 2টা পর্যন্ত তার জন্য বসে থাকতে হয়। এইটার জন্য তো অবশ্যই বাকি সবাই হচ্ছে, সাফারার হচ্ছে। সেইটার জন্য সেই ব্যবস্থাটা ডিরেক্টররা করে নিতে পারেন, প্রডিউসাররা করে নিতে পারেন। এবারে আবারও একটু ঈদের প্রসঙ্গেই আসি। ঈদুল আজহা তো আসছে, ঈদুল আজহার কি কি ধরনের কাজের প্রস্তুতি চলছে? আমার 1 ঘন্টার কাজ কিছু করা আছে আরও, যেটা আসলে এটা তো সবসময় হয় যে ঈদের সময় বেশ কিছু কাজ করা হয়ে গেছে, যেগুলো হয়তো ঈদুল আজহার ফিতরে যায়নি, সেগুলো ঈদুল আজহায় যাবে। এরকম আমার 4টা কাজ আছে। আর যে ওয়েব ফিল্মটার কথা বললাম সেটাও যাবে, আর এর মধ্যে আরেকটা ওয়েব ফিল্মের কথা হচ্ছে, সেটাও হয়তো যাবে। আমার মোট 6টা কাজ অলমোস্ট ঈদুল আজহার জন্য রেডি আছে। ধারাবাহিক নাটক বা একক নাটক, আর একদিকে যদি বলি ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ, এগুলোর মধ্যে যদি কম্পেয়ার করি আপনি কোনটাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি সবকিছুতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা যেটা শুনে থাকি যে ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজের ক্ষেত্রে ওই যে সেই থিয়েটারের মতো একটা রিহার্সালের একটা সময় থাকে, একটু সময় নিয়ে যত্ন নিয়ে কাজগুলো করা হয়। ওই জায়গাটা কি আপনি একটু মনে করেন যে একটু বেশি ভালো লাগা দেয়? অনেক কমফোর্টেবল জায়গা থাকে, অবশ্যই থাকে। আমার একটা সিরিয়ালে যদি কাজ করতে যাই, আমি সারাদিনে হয়তো 10টা কাজ করি, 10টা সিন করি। একটা ওয়েব ফিল্মে গেলে কিন্তু আমার সারাদিনে হয়তো 1টা সিন করি বা 2টা সিন করি। সেই 2টা সিনের যে অ্যারেঞ্জমেন্টটা, সেটার যে রিহার্সালটা, এটার একটা কেন মানুষ ওই ফিল্মটা একটু আগ্রহ নিয়ে দেখে, কারণ এটার মধ্যে ওই যত্নটা আপনি দেখতে পারবেন, আপনি সময়টা দেখতে পারবেন, আপনি সেটটা দেখতে পারবেন, কস্টিউমটা ঠিকঠাক দেখতে পাবেন, কারণ এটা প্রপারলি জিনিসটা করা হয়েছে। কারণ তারা তো বাজেটটাও বেশি পাচ্ছে, এটাও তো সত্য। যে সিরিয়ালটা করছে সে তো ওই বাজেটটা পাচ্ছে না, সেই চাইলেই ওই সময় নিয়ে কাজটা করতে পারছেন না, যার জন্য 2টার মধ্যে ওই পার্থক্যটা থাকে। আর যদি বলেন যে কমফোর্ট জোনের হিসাবটা হচ্ছে যে ওয়েব ফিল্মও আমার ওই অ্যাক্টিংটাই করতে হবে, ধারাবাহিকেও তো আমাকে অ্যাক্টিংটাই করতে হয়, কিন্তু ওই কমফোর্ট জোনটা থাকে একটু ওইখানটাতে বেশি। আমাদের বাংলাদেশের নাটকের যে বিষয়টা আপনিও বলছিলেন যে পার্শ্ব চরিত্রগুলো ছাড়া মানে মূলত 2-4টা চরিত্র দিয়েই নাটকের কাজ শেষ করার একটা প্রচলন চলছিল, তার মধ্যেই এখন কিন্তু ওটিটি প্ল্যাটফর্মগুলো আসাতে কিন্তু পুরো ব্যাপারটা একটু ভিন্নতা পেয়েছে, একটা ভিন্ন মাত্রায় আমরা এগোচ্ছি। আপনার কি মনে হয় 5 বছর পরে আমাদের এই নাটকের ইন্ডাস্ট্রিটা আসলে কোথায় দাঁড়াবে? আমি না সবসময় পজিটিভ লোক, আমার কাছে সবসময় মনে হচ্ছে জিনিসটা দিনকে দিন ভালো জায়গায় যাচ্ছে, খারাপ কিন্তু না। আর প্রথম যখন ইউটিউবের জায়গাটা আসে, অনেকেই কিন্তু, ইনফ্যাক্ট আমি নিজে পর্যন্ত যখন কল এসছে ভাই ইউটিউবের জন্য নাটক করলাম, তখন বলছি না ইউটিউবেরটা করবো না। দুইটা আমাদের জন্য আরেকটা জানালা ছিল, আরেকটা প্ল্যাটফর্ম ছিল, ওয়েব আরেকটা প্ল্যাটফর্ম হয়েছে আমাদের। আগে যেমন চ্যানেল ছাড়া আমাদের কোনো গতি ছিল না, এখন ওই জায়গাটা ইউটিউব চলে গেছে, ওই জায়গাটাও চলে গেছে, ওটিটিতে চলে গেছে। আমার নতুন নতুন প্ল্যাটফর্ম হচ্ছে, অনেক নতুন মানুষ কাজ করতে পারছে, এটার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে। আমার মনে হচ্ছে সামনে আরো জায়গা হবে। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। সামনের দিনগুলোতে আমাদের দর্শকদেরকে এমন আরো অনেক দুর্দান্ত সব চরিত্র, সব কাজ আপনি উপহার দেবেন সেই প্রত্যাশাই রাখছি। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। আপনাকেও শুভকামনা, বাংলাভিশনকেও শুভকামনা। একটা জিনিস আমার বলার আছে, আমার ক্যারিয়ারের প্রথম কাজটি বাংলাভিশনের পর্দায় প্রচারিত হয়েছিল। সেই নাটকটির নাম ছিল তরিক আলী হাটারি। নাটকটি বানিয়েছিলেন বিলাল আহমেদ, আর লেখা ছিল হচ্ছে জহির বাবুর। সেই বাংলাভিশনে আজকে এতদিন পরে আবার বসে আছি, আপনাদের সঙ্গে কথা বলছি, কাজ করছি। এই যে পটটুক আমাকে তৈরি করে দিয়েছেন, এর পেছনে যারা যারা ছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিলাল আহমেদ, শামীম সাহেব। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমাকে এই পর্যন্ত এই সাপোর্টটা দেওয়ার জন্য। যখন কেউ ছিল না তখন আপনারা আমার পাশে ছিলেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। লেবানীয় কবি কাহলিল জিব্রানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বন্ধুত্ব সবসময় মধুর দায়িত্বশীলতা, সুযোগ নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।